প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনলাইন ক্লাসের মধ্যে বনায়ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই নিয়ে এই আলোচনাটুকু শুনবে। আমরা এই সমস্যার মধ্যে এই পড়াশোনা আমরা চালিয়ে যেতে হবে। আমাদের যে লকডাউন আসছে, সেই সময় আমাদের বসে থাকতে চলবে না, পড়াশোনা করতে হবে। কুমিল্লা মডার্ন হাই স্কুল তোমাদের জন্য এই অনলাইন কার্যক্রম চালু করেছে। তোমরা প্রতিনিয়ত এগুলো দেখবে এবং বাসায় বসে প্রিপারেশন নিবে। কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা শুরু হবে অনলাইনে। তো সেই জন্য তোমাদের এই প্রস্তুতিমূলক ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পড়াশোনা করবে। যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর বনায়ন চ্যাপ্টার। বনায়ন বলতে বন তৈরি করা। বন কাকে বলে এই সংজ্ঞাটা তোমাদের খুবই জরুরি। বন কাকে বলে এটা তোমরা লিখে নাও। বিস্তীর্ণ তোমাদের বইয়ের প্রথম লাইনে আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছপালা পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় বনায়ন। আর বন যদি তোমাদের সংজ্ঞা হিসেবে আসে তখন তোমাদেরকে লিখতে হবে বিস্তীর্ণ এলাকা গাছপালা দ্বারা আচ্ছাদিত যে স্থানটুকু সেখানে বন বলা হয়। বিস্তীর্ণ এলাকা যেটা গাছপালা দ্বারা আচ্ছাদিত, ছোট বড় গাছপালা এবং পশু পাখি পোকামাকড়, এই আবাসস্থলটা কি বলা হয়? বন। তোমাদের বইয়ের ভাষায় বন বলতে বিস্তীর্ণ এলাকা কি বোঝানো হয়, যেখানে মাইলের পর মাইল গাছপালা দ্বারা আচ্ছাদিত থাকে, ছোট বড় বিভিন্ন প্রকার। বনায়নের ফলে আমাদের সার্বিক উন্নয়ন হয়ে থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তোমাদের বইয়ে দেখো পৃষ্ঠা নাম্বার 174 এবং 75 পৃষ্ঠায় দেখা আছে যে একটা দেশ সুন্দরভাবে অক্সিজেন পাওয়ার জন্য 25% বন থাকার প্রয়োজন। তো আমাদের দেশে বর্তমানে আছে 17 ভাগ এবং বর্তমানে আমাদের দেশে ইউনেস্কোর হিসাব অনুযায়ী আছে 10 ভাগ। তাহলে আমাদের বনায়ন খুবই জরুরি, তোমরা বুঝতেই পারতেছো। এই জন্য আমাদেরকে প্রত্যেকেই গাছপালা লাগাতে হবে এবং গাছপালা নিধন থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। সেই জন্য তোমরা প্রত্যেকেই এই সামনের বর্ষার সিজনে তোমরা গাছপালা রোপণ করবে। গাছপালার জন্য তোমাদের নার্সারিতে যেতে হবে। নার্সারি ছোট ছোট গাছ চারা বীজ থেকে তৈরি করে উপযুক্ত বয়সে নিয়ে তোমাদের গাছ লাগাইতে হবে এবং পরিচর্যা করতে হবে। তো বন উজাড় করা বর্তমান পরিস্থিতিতে খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। নগরায়নের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নগরায়ন সৃষ্টি হওয়ার কারণে, আবাসন প্রকল্প হওয়ার কারণে সেখানে গাছপালা পাহাড় নিধন করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এইভাবে নগরায়ন হচ্ছে এবং বন নিধন হচ্ছে। সেই সমস্যাটুকু নিরাময় করার জন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে, না হলে ভবিষ্যতে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। সেই জন্য তোমাদের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং যদি কোথাও সমস্যা হয় বুঝতে আমাকে তোমরা জানাবে ইউটিউবের মাধ্যমে, বিশেষ করে ফেসবুক, ইমো আছে আমাদের স্কুল থেকে, সেইগুলো থেকে তোমরা তথ্য নিবে, আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে। এই অধ্যায়ে আমাদের দেশের বনাঞ্চলের বিস্তীর্ণ ধরন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। বন সংরক্ষণ বিধি, বন নার্সারি বীজ, বৃক্ষকর্তন, কাঠ সংগ্রহ এবং উপকূলীয় বনায়ন কিভাবে বিস্তার করা যায় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি। বন একটি মূল্যবান সম্পদ। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারি হিসাব মধ্যে বর্তমানে মোট বনভূমির আয়তন বাংলাদেশে প্রায় 22.5 লক্ষ হেক্টর। তোমাদের এই তথ্যগুলো নিয়ে নিতে হবে, কারণ তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে সেগুলো এমসিকিউ পদ্ধতিতে হবে। তো সেই জন্য তোমাদের এই তথ্যগুলো লিখতে হবে। বাংলাদেশে বর্তমানে বনভূমির আয়তন 22.5 লক্ষ হেক্টর।
অধিকাংশ বনভূমি দেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে যে বড় বন সেটা হচ্ছে সুন্দরবন, সেটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। অবস্থাভেদে বনভূমিকে বাংলাদেশের 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাহাড়ি বন, সমতল ভূমি বন, ম্যানগ্রোভ বন, সামাজিক বন, কৃষি বন। এই নামগুলো লিখে নিবে। 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার পাহাড়ি বন, পাহাড়ি বন। 2 নাম্বার সমতল ভূমি বন, সমতল নম্বরে ম্যানগ্রোভ বন, 4 নম্বরে সামাজিক বন, 5 নম্বরে কৃষি বন, পাহাড়ি বন। পাহাড়ি অঞ্চলে যে বনগুলো সেগুলোকে বলা হয় পাহাড়ি বন। বিশেষ করে বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে যে বনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় পাহাড়ি বন। সমতল ভূমি বন হচ্ছে যেগুলো গাজীপুর এবং কুমিল্লাও আমাদের এই বনটা আছে, শালবন। এই বনগুলো হচ্ছে সমতল ভূমি বন। ম্যানগ্রোভ বন, এই বনটা হচ্ছে যেই বনের বা যে স্থানের বনে উদ্ভিদগুলো লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে সেই ধরনের বনটাকে বলা হয় ম্যানগ্রোভ বন। এই বনটা আমাদের বাংলাদেশের সুন্দরবনকে বলা হয়। তারপরে সামাজিক বন, অর্থাৎ আমাদের আবাসনের পাশাপাশি গ্রাম বাংলার যে সমতল ভূমিতে গাছ দ্বারা আচ্ছাদিত সেটা হচ্ছে সামাজিক বন। কৃষি বন, কৃষি ফসলের জমির পাশে, আইলের পাশে গাছ লাগিয়ে যে বন তৈরি করা হয় সেটাই হচ্ছে কৃষি বন। তোমাদের বইয়ে 177 পৃষ্ঠা দেখো, এখানে লেখা আছে অবস্থান ও বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চলের লক্ষ্য এবং হেক্টর, কত লক্ষ হেক্টর আছে। এই তথ্যগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রত্যেকে এগুলো খাতার মধ্যে ছক আকারে লিখে নিবে। পাহাড়ি বন প্রাকৃতিক ভাবে আছে 11.6 হেক্টর, লক্ষ হেক্টর, এবং কৃত্রিম বা সৃজিত বন সেটা আছে 2.10 হেক্টর, মোট 13.16 লক্ষ হেক্টর। ম্যানগ্রোভ বন রয়েছে 7.50 লক্ষ হেক্টর। সমতল ভূমির বন 1.23 লক্ষ হেক্টর। গ্রামীণ বন রয়েছে 2.70 লক্ষ হেক্টর। সবচেয়ে বেশি বন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে পাহাড়ি বন। পাহাড়ি বনটা সেটা বলছিলাম একটু আগে, তোমরা জেনেছ যে বাংলাদেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন অবস্থিত। বাংলাদেশের বন এলাকায় অর্ধেকের বেশি এলাকা জুড়ে রয়েছে পাহাড়ি বন, যেমন কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই বন ছড়িয়ে ছিটিয়ে আছে। বান্দরবন একটি ডিস্ট্রিক্ট, সেখানে প্রচুর গাছপালা। তোমরা যদি কখনো সুযোগ হয় সেখান থেকে ঘুরে আসতে পারো। বান্দরবন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং মনমুগ্ধকর একটি জেলা, যেখানে অনেক দেখার পরেও আর দেখার স্বাদ জাগবে, আরো দেখার ইচ্ছা থাকবে। বাংলাদেশের প্রধান প্রধান পাহাড়ি গাছ হচ্ছে গর্জন, রাজকড়ি, চাপালিশ, তেলসুল, করুই, গামার, চম্পা, জারুল, সেগুন, বন্য আম ইত্যাদি। তো তোমরা এগুলো বাসায় করে নিবে। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের এই পাহাড়ি বনের পরেই আছে ম্যানগ্রোভ বন, যে বনটা নিয়ে বাংলাদেশ অনেক গর্ব করে এবং পৃথিবীর বিখ্যাত একটি বন বাংলাদেশের মধ্যে আছে, সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বন বিরল এই জন্য যে এটা সুন্দরবনের মধ্যে, যেটাকে লবণাক্ত পানির বন বলা হয়, সেখানে এমন উদ্ভিদ রয়েছে যেগুলো পানিতে, লবণাক্ত পানিতেও খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। এই বনটি দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত বাংলাদেশে। প্রত্যেহ সামুদ্রিক জোয়ারে, মানে
সমুদ্রের জোয়ারের পানিতে এই বন প্লাবিত হয় এবং একে রোনা পানি বনও বলা হয়। আরেকটা নাম আছে, সেটাখানে সুন্দরবন বলা হয় সুন্দরী গাছ থাকার কারণে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় দক্ষিণে বিস্তৃত এলাকা ম্যানগ্রোভ বন বলে পরিচিত। এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী। সুন্দরী বৃক্ষের নামাংশে এই বনের নাম করা হয়েছে সুন্দরবন। এই বনে অধিকাংশই উদ্ভিদের ঊর্ধ্বমুখী বায়বীয় মূল রয়েছে। যার সাহায্যে এরা শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করতে পারে, কারণ জলাবদ্ধ মাটি থেকে সাধারণত মূলের পক্ষে অক্সিজেন গ্রহণ সম্ভব নয়। এই বনের গুরুত্বপূর্ণ বৃক্ষ হল গেওয়া, গরান, পশুর, কেওড়া, বাইন, কাঁকড়া, গোলপাতা ও মোটা বেল। আর সমতল ভূমির যে বনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কুমিল্লা সহ বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, দিনাজপুর, রাজশাহী। এই যে তোমরা জানো শালবন বিহার, সেই শালবনই হচ্ছে সমতল ভূমির বনের শাল গাছ এবং গজারি, এই দুইটা গাছই এখানে সবচেয়ে বেশি থাকে। তাছাড়াও আছে রেন্ট্রি, জারুল বৃক্ষ এই বনে জন্ম। সমতল ভূমির প্রাকৃতিক বনের কাছাকাছি বসতি থাকায় এই বনের উপর মানুষের চাপ বেড়ে যাচ্ছে, ফলে প্রাকৃতিক বনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। ইতিমধ্যে অনেক স্থান বন শূন্য হয়ে পড়েছে। সরকারিভাবে এসব এলাকায় সামাজিক বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কোনো স্থানে সামাজিক বনায়ন প্রতিষ্ঠিত হচ্ছে। এই বনের শাল কাঠ খুবই উন্নত মানের হয়ে থাকে। গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি ও অন্যান্য নির্মাণ কাজে শাল কাঠ ব্যবহার করা হয়। এই বনে প্রাণী ধ্বংস হয়ে গেছে। বর্তমানে কোথায় কোথায় অল্প সংখ্যক নেকড়ে, হরিণ, বানর, সাপ ইত্যাদি দেখা যায়। এই সমতল ভূমির বন ছাড়াও এই বনটা নিয়ে একটু আগে কথা বলছিলাম, সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বনের বিচিত্রতা পৃথিবীতে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। এই ম্যানগ্রোভ বনও এখন আজকে হুমকির মুখে। বিভিন্ন ঝড়, ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বনের অবস্থাও এখন খুব শোচনীয় অবস্থা। তো সেই জায়গায় বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে কিভাবে বনকে সংরক্ষণ করা যায়, বনের গাছপালা কিভাবে আরো বৃদ্ধি করা যায়, পরিচর্যা করা যায় সেইভাবে। এই বনে, এই যে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী একটি বন। এই বনের মোট আয়তন ৬,০০০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের ৩টি জায়গায় ম্যানগ্রোভ বন রয়েছে: চকরিয়া সুন্দরবন, টেকনাফ উপকূল, বৃহত্তর খুলনা সুন্দরবন। এই বৃহত্তর খুলনা সুন্দরবনে মূলত আসল সুন্দরবন। এছাড়াও এই 3টি জায়গায় ম্যানগ্রোভ বন, আরো 2টি জায়গায় ম্যানগ্রোভ বন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে চকরিয়া আর টেকনাফ উপকূলীয় এলাকা। এই বনগুলো আরেকটা নাম আছে, সেটা বলা হয় উপকূলীয় বন। তারপরে আমাদের 3 নম্বরে গেল, 4 নম্বরে আছে সামাজিক বন। সমাজের সামাজিক বন ব্যবস্থাপনা অর্থাৎ জনগণের সহযোগিতায় যে বনটা তৈরি করা হয় সেটাই হচ্ছে সামাজিক বন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটা তৈরি হয় এবং সকলেই প্রয়োজন। যে বৃক্ষ ছাড়া মানব জীবন খুবই কঠিন, বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। বৃক্ষ হচ্ছে মানুষের বন্ধু, যে অক্সিজেন দিয়ে রাখে। সমাজের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই বন তৈরি করা হয়, যার কারণে একে বলা হয় সামাজিক বন। বাংলাদেশের বন বিভাগ এর মধ্যে উপকূলীয় জলাঞ্চলে ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির প্রয়াস গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ সরকার জন্মলগ্ন থেকে সামাজিক বনায়নের কর্মসূচি গ্রহণ করেছে। এতে জনসাধারণের সরাসরি অংশগ্রহণ এবং উপকৃত হচ্ছে। বর্তমানে দেশে প্রায় সড়ক, মহাসড়ক, রেল লাইনের পাশেই সামাজিক বনায়নের কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। বৃক্ষরোপণ ও সংরক্ষণের ব্যাপারে সমবায় ভিত্তিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রধানত উঁচু, মাঝারি উঁচু জমিতে সামাজিক বন প্রতিষ্ঠিত করা হচ্ছে। পরবর্তীতে আসছে 5 নম্বরে কৃষি বন। এই কৃষি বনটা আধুনিক কালেই ফসলের জমির পাশে যে গাছপালা দিয়ে তৈরি করা হয় সেটাই হচ্ছে কৃষি বন।
পরিবেশ বাঁচানো, জ্বালানি সরবরাহ, কাঠ শিল্পে কাঁচামাল সরবরাহ বাড়ানোর জন্য বিশ্বব্যাপী কৃষি বনের প্রসার ঘটছে। আমাদের দেশে বর্তমানে কৃষি বনায়ন পদ্ধতি যথেষ্ট উন্নয়ন ঘটছে। কৃষি বনায়ন হলো কোনো জমি থেকে একসময় পর্যায়ক্রমে বিভিন্ন গাছ, ফসল, পশুপাখি উৎপাদন ব্যবস্থা। সাধারণভাবে কৃষি বনায়ন হচ্ছে এক ধরনের সমন্বিত ভূমি ব্যবস্থার ফলে। এতে কৃষি ফসল, পশু, মৎস্য ও অন্যান্য কৃষি অবস্থা বহু বর্ষোপযোগী কাষ্ঠলতা জন্মানোর ব্যবস্থা করা হয়। এই কৃষি বনায়নটা বলতে গেলে ফসলের সাথে বিশেষ করে আমাদের দেশে চা বাগানে চায়ের ফসলের চাষ করা হয় নিচে, উপরে আবার গাছ লাগানো হয় বড় বড় যে ছায়া করে এই জন্য। আবার অনেক সময় দেখা গেছে ফসল চাষ করে হলুদ এবং বিভিন্ন রকমের মশলা জাতীয় উদ্ভিদ, সেখানে আবার কাঁঠাল অথবা বিভিন্ন রকমের গাছ দিয়ে ছায়া দেওয়া হয়। ওই রকম যে বনায়নগুলো হয় সেটাই হচ্ছে কৃষি বন। এখন বন আমাদেরকে সংরক্ষণ করতে হবে। বন নিধন করলে আমাদের এই বনায়নের কোনো উপকারিতা আসবে না। বন কিভাবে সংরক্ষণ করতে হবে মানুষকে তো বোঝানো যায় না, কথা দিয়ে জ্ঞান দিয়েও থামানো যায় না। সেই জন্য কিছু বিধি নিষেধ লাগে, সেটা দিয়ে ব্যবস্থা নিলে তখনই কার্যকরী হয়। তো বন সংরক্ষণের জন্য একটা নিয়ম নীতিমালা বাংলাদেশ সরকার করেছে, সেগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং সেখানে সেই আইনগুলো কখন কিভাবে হয়েছে সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষার সময় এগুলো তোমাদের আসবে, দিতে হবে। এটার জন্য তোমাদের বইয়ে দেখো 182 পৃষ্ঠায় দ্বিতীয় পরিচ্ছেদে বন সংরক্ষণ বিধি সম্পর্কে কথা আছে। সেখানে বলা হয়েছে এটা একটা সম্পদ, বনভূমির সকল লতাগুল্ম বৃক্ষরাজি বন্যপ্রাণী বনজ সম্পদ গঠিত। এই বনজ সম্পদ একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে রক্ষা করার জন্য আইন ও বিধান বা বিধি দেওয়া আছে সুনির্দিষ্টভাবে, সেটাকে বলা হয় বন বিধি। বনভূমির সকল সম্পদ সংরক্ষণ ব্যবস্থাপনার জন্য 1927 সালে বন সংরক্ষণ আইন করা হয়। সালটা তোমাদের লিখে নিতে হবে। 1927 সালে বন সংরক্ষণ আইন করা হয়, বন আইন। পরবর্তীতে বাংলাদেশ সরকার 1990 সালে প্রথম 1927 সালে বাংলাদেশ সরকার এই আইনটি করে 1990 সালে সংশোধন করে 1990 সালে। এটা হচ্ছে বাংলাদেশ কি করে এটা সংশোধনী আনয়ন করে যুগোপযোগী করা হয় এবং 1990 সালে এর পর অবৈধ বন ধ্বংসের প্রবণতা কমে আসে, কিন্তু পুরোপুরি রোধ করা